ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক জানালেন চিকিৎসকরা। গুলিবিদ্ধের ঘটনায় উত্তাল দেশ, বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ। হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত বলছে পুলিশ। চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামাত, এনসিপির বৈঠক। বিএনপির সহনশীলতার সুযোগে মবক্রেসির রাজনীতি হচ্ছে, অভিযোগ খসরুর। এই সরকারের আমলেও সন্ত্রাসের উত্থান নিয়ে প্রশ্ন রিজভির। এবং কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন নেভাতে দমকলের 14 ইউনিট, উদ্ধার 42, সেনা বিজিবি মোতায়েন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি এখনও আশঙ্কামুক্ত নয়। ৪৮ ঘন্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। শামীম, হাদির শারীরিক অবস্থার বিষয়ে নতুন কি কোনো তথ্য পেয়েছেন কিনা এবং এভারকেয়ারের ঠিক এই সময়ে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মুফতি গতকালকে রাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্রিফিং করেছেন। এরপরে কিন্তু আজকে সকালে এখন পর্যন্ত চিকিৎসকের পক্ষ থেকে হাদির সর্বশেষ অবস্থা নিয়ে কিন্তু ব্রিফিং হয়নি। কিন্তু গতকালকে রাতে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান যেটি বলেছিলেন যে ওসমান হাদির অবস্থা কিন্তু অতি সংকটাপন্ন এবং ক্রিটিক্যাল, এবং যেটি বলা হচ্ছে যে গতকালকে কিন্তু তার ঢাকা মেডিকেলে একটি অস্ত্রোপচার করা হয়েছে এবং অস্ত্রোপচারের পরে ৮টার পরে কিন্তু তাকে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে, এবং তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করার সময় তার নাক দিয়ে কিন্তু প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং সেটি কিন্তু গতকাল রাতেই বন্ধ করা গিয়েছে। এবং ডক্টর সাইদুর রহমান যেটি জানিয়েছেন যে হাদির হচ্ছে এখন পর্যন্ত ম্যাসিভ ব্রেন ইনজুরি হয়েছে, অর্থাৎ তার কিন্তু গতকাল বাম কানের উপর দিয়ে যে গুলি লেগেছে সেটি ডান পাশ দিয়ে বের হয়ে গেছে এবং এটিকে আসলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে ব্রেন স্টেম বা ব্রেন ইনজুরি। এই ব্রেন ইনজুরির ফলে কিন্তু তার অবস্থা এখন পর্যন্ত অতি সংকটাপন্ন, এবং চিকিৎসকরা যেটি বলছেন যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে তার শ্বাস প্রশ্বাস আছে এবং তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে এবং তার যে সাইন অফ লাইফ সেটি কিন্তু এখন পর্যন্ত হাজির আছে। এখন হয়তোবা তাকে চিকিৎসকরা বলছেন যে এখন পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ৭২ ঘন্টা পর্যন্ত তার যে অবজারভেশন সেটি চলবে। ৭২ ঘন্টার পরে হয়তোবা জানা যাবে। কিন্তু এখন পর্যন্ত গতকালকে চিকিৎসকরা বিভিন্ন দফায় দফায় ব্রিফিং করেছেন এবং তারা বলছেন যে হাদির অবস্থা কিন্তু অতি সংকটাপন্ন এবং তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আর মুক্তি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকালে কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি এভারকেয়ারে এসেছিলেন এবং তিনি হাদিকে দেখতে এসেছেন এবং দেখার পরে তিনি গণমাধ্যমে কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন এবং তিনিও জানিয়েছেন যে হাদির অবস্থা অতি সংকটাপন্ন এবং তিনি দেশবাসীর কাছে হাদির সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করেছেন, দোয়া চেয়েছেন। এবং আরেকটি বিষয় তিনি জানিয়ে রেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পর্কে, যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে তিনি অপসারণের একটি দাবিও জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ৫০ জন প্রার্থীকে টার্গেট করে তারা বিভিন্ন মিশনে নেমেছে এবং হয়তোবা আজকে হাদি পরশুদিন আরও একজন হতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পদত্যাগও দাবি করেছে। কিছুক্ষণ আগে তিনি গণমাধ্যমে ব্রিফ করেছেন। এছাড়া সার্বিক বিষয় যদি বলি যে এভারকেয়ার পক্ষ থেকে কিংবা ডাক্তারের পক্ষ থেকে এখনও হাদির সর্বশেষ অবস্থা নিয়ে সকাল থেকে এখনও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে এখনও ব্রিফ করা হয়নি। হয়তোবা কিছুক্ষণ পরে যদি ব্রিফ করা হয় সে ব্রিফের সর্বশেষ তথ্য আপনাকে জানিয়ে রাখতে পারবো। কিন্তু চিকিৎসকরা সবশেষ যে কথা বলেছেন যে ৭২ ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এই ৭২ ঘন্টার মধ্যে তাকে কোনো প্রকার
ইন্টারভেনশন করা হবে না এবং 72 ঘন্টার পরেও হয়তোবা তার অবস্থা যদি উন্নতি হয় তখন তাকে হয়তোবা আরও বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হবে। কিন্তু এখন যেটি বলা হচ্ছে যে গতকালকে যে রক্তক্ষরণ হয়েছে নাক দিয়ে অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় সেই রক্তক্ষরণটা বন্ধ করা গিয়েছে এবং তার শ্বাস প্রশ্বাস এখনও টিকে আছে এবং কৃত্রিমভাবে তাকে এখনও আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, বলা যায় যেটি অতি সংকটাপন্ন। তো এখন পর্যন্ত চিকিৎসকরা বলছেন যে হাদির যে সাইন অফ লাইফ যেটি সেটি কিন্তু এখন পর্যন্ত আছে। তো এভারকেয়ারের সামনে থেকে শরীফ ওসমান হাদির এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হয়তোবা চিকিৎসকরা ব্রিফিং করলে আপনাকে পরের ঘন্টায় সবশেষ তথ্য আমি জানিয়ে রাখতে পারবো। তো আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। মুক্তি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে চলছে এই কর্মসূচি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। গতকালকে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদির উপর গুলি করা হয়েছে, সে এখন তার লাইফ সাপোর্ট আছে, এবারকার হাসপাতালে আছে, উন্নত চিকিৎসার জন্য এবারকার হাসপাতালে নেওয়া হয়েছে। তাছাড়া বিএনপির যে অর্থাৎ মনোনীত প্রার্থী চট্টগ্রাম বিএনপির মহানগর আহ্বায়ক যে এরশাদুল্লাহ, তার উপরেও গুলি করার প্রতিবাদে কিন্তু আজকে বিএনপির যে অর্থাৎ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হচ্ছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অর্থাৎ মহানগর বিভিন্ন থানা জেলা থেকে কিন্তু নেতাকর্মী যারা আছে তারা কিন্তু আসতে শুরু করেছেন। তারা অর্থাৎ আমরা যতটুকু জেনেছি এখানে অর্থাৎ দুপুর 2টার দিকে কিন্তু বিক্ষোভে অর্থাৎ যে মিছিলটি সেটা শুরু হবে, সেটা নেতৃত্ব দিবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির, বিএনপি স্থায়ী কমিটির সদস্য অর্থাৎ মির্জা আব্বাস। আমরা এখানে কথা বলার চেষ্টা করব বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদের সাথে। এই যে গতকালকে যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদির উপরে যে হামলা করা হয়েছে, গুলি করা হয়েছে, এটা আপনারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন কিনা যদি বলতেন আমাদেরকে একটু। গতকালকে যে হামলা করা হয়েছে আমাদের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে, সমস্ত কিছুর মূলেই একটা ষড়যন্ত্র। দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের জন্য একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে না পারে, সমস্ত কিছুর মূলেই নির্বাচনকে বানচাল করার জন্য এই ষড়যন্ত্র এবং এই হত্যাকাণ্ডের ঘটনা গতকালকে ঘটেছে। পাশাপাশি আরেকটা দেখেন যে এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই এলাকার অর্থাৎ পল্টন এলাকার একজন প্রার্থী। সেই প্রার্থী, এইটা বাংলাদেশটা গভীর ষড়যন্ত্র এখানে নিমজ্জিত। কারণ প্রথমেই তারা সর্বপ্রথম প্রার্থীর উপর আঘাত এনেছেন। প্রার্থীর উপরে আঘাত মানেই আগামী দিনের জন্য কোনো ব্যক্তি অথবা কোনো নেতা, কোনো প্রার্থী যেন না হয় এবং একটা ভয়ভীতি সৃষ্টি করার জন্য এই অকারেন্সটা ঘটানো হয়েছে। পাশাপাশি যখন আমাদের নেতা দলের পক্ষ থেকে জনতা মির্জা আব্বাস তাকে দেখার জন্য, তার পরিবারের প্রতি সহানুভূতি জানানোর জন্য, তার সুচিকিৎসার দিকে দৃষ্টি রাখার জন্য তিনি হাসপাতালে গিয়েছেন, সেখানেও যে মবের সৃষ্টি করা হয়েছে, আমার মনে হয় এই ঘটনার সাথে যারা ঘটিয়েছে এবং যারা মব সৃষ্টি করেছে, অর্থাৎ উদরচন্ডু বুধের ঘাড়ে দেওয়ার জন্য, অর্থাৎ তাদের বিষয়টাকে বিএনপিকে এই ব্যাপারে টার্গেট করার জন্য উদ্দেশ্যপ্রণীতভাবে এই হত্যা এবং উদ্দেশ্যপ্রণীতভাবে এই মব সৃষ্টি করা, সেখানেই আজকে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কারণে গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জননেতা তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। একটি স্বাধীন নিরপেক্ষ সরকারের অধীনে থেকে একটি জাতীয় নির্বাচন সম্পন্ন করা, যে নির্বাচনে এই জাতির সমস্ত ভোটাররা ভোটে অংশগ্রহণ করতে পারবে, তারা তাদের নেতা নির্বাচিত করবে, যে নির্বাচনের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই নিরপেক্ষ সরকারের মধ্য দিয়ে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, দেশ একটি সম্মানজনক রাষ্ট্রে প্রতিষ্ঠিত। ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে আসলে আপনার পুরো কথা নেওয়া যাচ্ছে না এখানে। আপনি শুনতে পাচ্ছেন যে অর্থাৎ নির্বাচন বানচাল করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত হচ্ছে। সেই জন্য অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যেসব অর্থাৎ নেতাকর্মী যারা আছেন তাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। আমরা অর্থাৎ 2টা এখানে আনুষ্ঠানিকভাবে যদি প্রতিবাদ মিছিল শুরু হয়, মিছিল পূর্ব সংযুক্ত সমাবেশে বিএনপি নেতারা পরবর্তীতে কী কর্মসূচি দিবেন সেই কর্মসূচি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়া হবে। মুক্তি, নয়াপল্টন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ হুমায়ুন আপনাকে।
এদিকে উসমান হাদিকে গুলির ঘটনায় শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ সমাবেশ চলছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। তানজিদ, ইনকিলাব মঞ্চের নেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তার কোন উল্লেখ পত্রটা দেখেছেন আপনারা? আমি তো দেখি নাই তাকে, শুধুমাত্র তো এই একটা ঘটনা না। ধন্যবাদ। আপনি জানেন যে এখন আমি আছি রাজধানীর শাহবাগ এলাকায়। এখানে কিন্তু যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ হাদির যেই হাদির উপরে যে গতদিন যে জুম্মার নামাজের পরে ওনার উপরে যে অতর্কিত হামলা করা হয়েছিল, তার প্রতিবাদে কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু ওনার যে ইনকিলাব মঞ্চের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি দেখাতে চাই যে এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের সাথে সংহতি প্রকাশ করছেন। আপনারা জানেন যে গতদিন জুম্মার নামাজের পর বিজয়নগর যে বক্স কালভার্ট এলাকায় শরীফ উসমান হাদির উপরে দুর্বৃত্তকারীরা অতর্কিতভাবে হামলা চালায়, হত্যার উদ্দেশ্যে তার উপরে হামলা চালায়। এ নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাৎক্ষণিক বিবৃতি দেওয়া হয়েছিল যে ওনার উপরে হামলার প্রতিবাদে কিন্তু সবাই কিন্তু যে হামলার প্রতিবাদ জানিয়েছে। আজকে এই হামলার প্রতিবাদে ওনারা যে বিক্ষুব্ধ নাগরিক সমাজ এবং তাদের যে গণ অধিকার প্রতিরোধ সেটি কিন্তু করা হচ্ছে। আপনারা জানেন যে ওনাকে এই হামলার পরপরই কিন্তু ঢাকা মেডিকেল কলেজে ওনাকে তারপরে কিন্তু এভার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ওনাকে কিন্তু রাতেই নিয়ে যাওয়া হয়। তো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যেন এই উসমান হাদির ফিরে আসা এবং উসমান হাদির। ধন্যবাদ তানজিদ আপনাকে। ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যে কোনো সময় তাদের গ্রেফতার করা হতে পারে। শুক্রবার রাত 12টার দিকে তথ্য জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। যে কোনো সময় তাদের গ্রেফতার করা হবে। এ বিষয়ে কাজ চলছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। বৈঠকে 3 দলের 2 জন করে প্রতিনিধি রয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলে রয়েছে সালাউদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ। জামাতে ইসলামী প্রতিনিধি দলে আছেন মিয়া গোলাম পরোয়ার ও এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, আপনি তো যমুনার সামনে আছেন, বৈঠকের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। মুক্তি, আসলে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠকটি শেষ হয়েছে। সেখানে হচ্ছে 3টি রাজনৈতিক দলের হচ্ছে 2 জন করে প্রতিনিধি ছিলেন এবং হচ্ছে বের হয়ে আমাদের বিএনপির স্থায়ী কমিটির যে সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি হচ্ছে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং তিনি হচ্ছে গণমাধ্যমকে জানিয়েছেন যে আসলে হাদির ওপর যে ঘটনা, এটি হচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি হচ্ছে একটি পরিকল্পিত এবং হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত একটি ঘটনা এবং হচ্ছে এই ঘটনার যদি হচ্ছে কঠিন বাস্তবতায় বিচার না করা হয় তাহলে আসলে এটি হচ্ছে গণতন্ত্রের জন্য একটি হুমকি তৈরি করবে। এবং হচ্ছে এনসিপির যে নেতা নাহিদ ইসলাম, উনিও হচ্ছে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং তিনি বলেছেন যে এটি একটি পরিকল্পিত হামলা এবং হচ্ছে এর পেছনে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি প্রচেষ্টা হয়তো দুর্বৃত্তদের রয়েছে। এবং হচ্ছে তিনি বলেছেন যে ভারতের যে প্রত্যক্ষ অথবা পরোক্ষ মদদ ছাড়া এই ধরনের ঘটনা সম্ভব নয়। তবে তিনি বলেছেন যে পুরো দেশই হচ্ছে জুলাইয়ের যে ঐক্যবদ্ধ চেতনা সেটি হচ্ছে ধরে রাখতে হবে। তাছাড়া এই ধরনের যে সহিংসতা এটি হচ্ছে মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। এবং হচ্ছে যারা হচ্ছে বৈঠকে অংশ নিয়েছেন তারা প্রত্যেকেই হচ্ছে হাদির উপর হামলাকারীদের সর্বোচ্চ বিচার দাবি করেছেন এবং হচ্ছে দেশের যেই নির্বাচনী যেই হচ্ছে তফসিল ঘোষণার পরপরই এই ধরনের ঘটনা হচ্ছে
তারা বলেছেন যে জনমানুষ এবং রাজনৈতিক যে দল তাদের উপর মানে তাদের মনে একটি হচ্ছে শঙ্কা বা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে। তো এই শঙ্কা বা আশঙ্কার জায়গা থেকে সরে যাওয়ার জন্য হচ্ছে প্রশাসন এবং সরকারকে হচ্ছে যে কোনো হচ্ছে মূল্যে হচ্ছে এর বিরুদ্ধে একটি কঠিন প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন তারা। এবং হচ্ছে তারা বলেছেন যে যারা নির্বাচন চায় না এবং নির্বাচনকে হচ্ছে বানচাল করতে চায় তারাই হচ্ছে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে। তবে হচ্ছে মানুষের মনে যে নির্বাচন নিয়ে বা হচ্ছে এই পরিস্থিতিগুলোতে যে শঙ্কা তৈরি হয়েছে সেটি হচ্ছে তো জনপ্রশাসন দায়িত্ব বা আইনশৃঙ্খলা বাহিনীকেই হচ্ছে এটি থেকে জনগণকে বের করে নিয়ে আসতে হবে। তো যমুনার সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মুক্তি। ধন্যবাদ উষা আপনাকে। বিএনপির সহনশীলতার রাজনীতির বিপরীতে মবক্রেসির রাজনীতি দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, ঢাকা মেডিকেল কলেজে মির্জা আব্বাসের সঙ্গে করা আচরণ নতুন বাংলাদেশের স্বপ্নের বিপরীত। জনগণ এই রাজনীতি দেখতে চায় না। আর ডক্টর ইউনূসের সময়ে সন্ত্রাসীদের উত্থান নিয়ে প্রশ্ন তুলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, হাদির বিষয়ে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে বার্তা দিচ্ছে, জানিয়ে সন্দেহ তৈরি হয়। অন্তর্বর্তীকালীন সরকার তো নিরপেক্ষ সরকার, এই সময় এত সন্ত্রাসীদের উত্থান কেন ঘটবে? আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এত সন্ত্রাসীরা পরিব্যাপ্ত হয়েছে, এটা কিসের জন্য? এটা আজকে সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। এরকম একটা ঘটনার পরে উপস্থিত হওয়ার পরে কি ধরনের একটা মবক্রেসি চলেছে, সেটা বাংলাদেশের আগামী বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তার বিপরীতে কর্মকাণ্ড। বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না। ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় বহুতল ভবনে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট, পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে ভবন থেকে 42 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সকালে প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, ভবনের বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত, যেখানে জুটের গোডাউন রয়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও যারা ভেতরে আটকা রয়েছে তাদেরও উদ্ধার করা হচ্ছে। বেশি, যার কারণে কাজ করতে আমাদের বেগ পেতে হচ্ছে, কারণ এখানে জুট গোডাউন এবং এখানে অন্যান্য বিভিন্ন মালামালও রয়েছে। এই পরপর বিল্ডিংগুলি একটা সেম বেসমেন্ট। দর্শক, এ বিষয়ে আরও জানাতে কেরানীগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, আগুনের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। মুক্তি, আপনার মাধ্যমে আমরা দর্শককে দেখাতে চাই যে আমার পেছনে আমার যেই ঠিক পেছনে যে ভবনটি রয়েছে, এটি 12 তলা বিশিষ্ট ভবন। এই ভবন থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয় এবং এটার বেসমেন্ট থেকে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ভবন যে সারি ধরে আসলে 6টি ভবন রয়েছে, পৃথক পৃথকভাবে বিভিন্ন উচ্চতার 6টি ভবন রয়েছে এবং এই 6টি ভবনেই বেসমেন্ট কিন্তু একটা, এবং বেসমেন্ট থেকে বের হওয়ার এবং ঢোকার গেট হচ্ছে 2টা। অর্থাৎ এই মাথায় একটি এবং একদম কর্নারের একদম শেষে আরেকটি মাথা। সেজন্য আসলে ফায়ার সার্ভিস, আপনি জানেন যে ভোর 5:37 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঠিক 8 মিনিট পরেই কিন্তু ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ ইউনিট, তারা কিন্তু আসলে তাদের 8টি ইউনিট প্রথম পর্যায়ে আসে। পরে বিক্ষিপ্তভাবে আসলে ফায়ার সার্ভিসের মোট এখন যদি বলি, ফায়ার সার্ভিসের মোট 20টি ইউনিট কাজ করছে। এর মধ্যে রয়েছে ব্রিদিং টেন্ডার সহ এই 2টি ব্রিদিং টেন্ডার এবং হাইজাস্ট টেন্ডার সহ মোট 20টি ইউনিট কাজ করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে আসলে যেই বিশাল জায়গা জুড়ে যেই বেসমেন্ট, এই বেসমেন্টের নিচে থেকে কিন্তু আসলে আগুনের সূত্রপাত, এবং বেসমেন্টের ঠিক উপরেই 1 এবং 2 তলার রয়েছে যে কাপড়ের বিভিন্ন শোরুম এবং গুদাম রয়েছে। আমরা আরেকটু আমাদের সহকর্মী দেখতে চাই যে আমরা যে এই ভবন লাগোয়া যে গোরস্থান রয়েছে, আগানগর গোরস্থান, সেই গোরস্থানেই কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন ভোরে এসে যেরকম পেরেছেন তাদের পণ্য এবং কাপড় চোপড় ঠিক এখানে কিন্তু আসলে গাদা করে রেখেছেন। আরেকটি বিষয় দেখা যাচ্ছে,
আরেকটি বিষয় আমরা বলতে চাই যে দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আগুনের কম্পাউন্ড আসলে নেই, কিন্তু প্রচুর কালো ধোঁয়া দেখা যাচ্ছে এবং এখানে আসলে তারা কিন্তু যারা এখনো কিন্তু ফায়ার সার্ভিসের বিভিন্ন বিশেষায়িত ইউনিট তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা ভবনের ভেতরে ঢুকে গেছেন এবং ঢুকে যাওয়ার পরে তারা যেই ভবনের যেই মালগুলো রয়েছে বিশেষ করে কাপড়, কারণ এই কালো ধোঁয়া দেখে বোঝা যাচ্ছে এটি কিন্তু ঝুট কাপড়ের স্তূপ রয়েছে এবং সেগুলোই পড়ছে। আসলে আমার কাছে এই ছিল দক্ষিণ কেরানীগঞ্জের যেই উচ্চ ভবনের আগুনের সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ মনির আপনাকে। শেষ করব মোহনার সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, জানালেন চিকিৎসকরা। গুলিবিদ্ধের ঘটনায় উত্তাল দেশ, বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ। হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত বলছে পুলিশ। চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামাত, এনসিপির বৈঠক। বিএনপির সহনশীলতার সুযোগে মবক্রেসির রাজনীতি হচ্ছে, অভিযোগ খসরুর। এই সরকারের আমলেও সন্ত্রাসের উত্থান নিয়ে প্রশ্ন রিজভির। এবং কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন নেভাতে দমকলের 14 ইউনিট, উদ্ধার 42, সেনা বিজিবি মোতায়েন। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।